আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে যে কি আমরা পড়াবো সেটি গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। সেটা ছিল তরঙ্গ। তরঙ্গের অনেক কিছুই পড়ানো হয়ে গিয়েছে। তা আমরা আজকে যেখান থেকে পড়াবো সেটা হচ্ছে মুক্ত কম্পন, আরোপিত কম্পন এবং অনুনাদ। এই তিনটি বিষয় সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তাই প্রথমে আমরা একটা শুরু করলাম, এটা হচ্ছে মুক্ত কম্পন। এরপরে মুক্ত কম্পনটা আমরা আগে একটু দেখি। একটা উদাহরণ আমরা তোমাদের দিতে পারি। আচ্ছা, এখানে আমার হাতে একটি সুরশলাকা আছে। সুরশলাকা, এটার নাম সুরশলাকা এবং এটার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সিও আছে, যেটা আছে 320। এখন এটা যদি আমি জাস্ট এরকম করে ধরি তাহলে এটা কাঁপতে থাকবে। তার মানে কি, এই বস্তুটার একটা নির্দিষ্ট একটা কম্পাঙ্ক আছে। এটা যদি আমি কাঁপাই দিই তাহলে এটা মানে একটা তার নিজস্ব কম্পাঙ্কে সে কম্পিত হতে থাকবে। অর্থাৎ যে কোনো আকৃতির হতে পারে অথবা যে কোনো গঠনে হতে পারে। এরকম ধরনের যে কোনো বস্তুকে যদি জাস্ট কম্পিত করা যায় তাহলে তার নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে সেটি কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে বলা হয় মুক্ত কম্পন। তাহলে এই একটা জিনিস আমরা উদাহরণ দিলাম। আরও একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন মনে করো সরল দোলক। তোমরা তো সবাই জানো, এখন সরল দোলকের যদি দোলকটাকে তুমি সামান্য বিচ্যুত করে ছেড়ে দাও তাহলে সে তার নিজস্ব কম্পাঙ্কে তার সাম্য অবস্থানকে মাঝখানে রেখে এপাশ ওপাশ দুলতে থাকবে। তাহলে এটাও একটা মুক্ত কম্পনের উদাহরণ। তাহলে আমরা এটা শিখলাম। তাহলে এই সংজ্ঞাটা আমরা যদি আবার সুন্দর করে বলি, যে কোনো আকার, গঠন অথবা আকৃতির কোনো বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি তার নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে কম্পিত হতে থাকে। এই ধরনের কম্পনকে বলা হয় মুক্ত কম্পন। আচ্ছা, এরপরে আমরা আসছি আরোপিত কম্পন। তাহলে আরোপিত কথাটার অর্থ কি? যে জিনিসটা আরোপ করলাম। তাহলে আরোপিত কম্পন মানে আমরা একটা কম্পন একটা কোনো বস্তুর উপরে আরোপিত করব। তাহলে অর্থাৎ আমরা যে অর্থ যেটা পেলাম সেটা হচ্ছে কি, যে কোনো বস্তুর উপর একটা কম্পন আমরা আরোপিত করব, অর্থাৎ একটা বস্তুর আমরা কাঁপাবো, এটাই। তাহলে একটা যে কোনো একটা বস্তু, এই বস্তুকে যদি আমরা মনে করো যে কোনো একটা বস্তু, তারা যদি একটি পর্যায়িত বল দ্বারা কম্পিত করা যায়, বস্তুটি কি করবে? প্রথমে সে অনিয়মিতভাবে কাঁপতে থাকবে। হ্যাঁ, আরোপিত কম্পন। তাহলে আমরা কোনো বস্তুর উপরে যদি আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্কের চেয়ে ওই বস্তুর কম্পাঙ্ক যদি ভিন্নতর হয় তাহলে বস্তুটি অনিয়মিতভাবে কম্পিত হতে থাকবে এবং একসময় সে ওই আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। এই ধরনের কম্পনকে বলা হয় আরোপিত কম্পন। ঠিক আছে? তাহলে এটার বলা হয় আরোপিত কম্পন। অর্থাৎ এমন একটা বস্তু, যে বস্তুটাকে আমি কাঁপাইলাম, মনে করি এটার নিজস্ব একটা কম্পাঙ্ক আছে। হ্যাঁ, এই বস্তুকে যদি আমরা এরকম একটা উদাহরণ আমরা দিতে পারি। মনে করো আমরা জানি কি, কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়, আমরা কিন্তু এটা জানি। তাহলে এখন এই ধরনের এইরকম একটা সুরশলাকে যদি আমি এরকম আঘাত করে এই বাতাসে ধরি তাহলে এই সুরশলাকাটা কি হবে? এই আশেপাশে যে বাতাস আছে সেই বাতাসে সে কম্পিত করবে এবং ক্ষীণ একটা শব্দ শোনা যাবে। এখন যদি এটারে আমি কম্পিত করে একটা টেবিলের উপর রাখি তাহলে টেবিলের সংলগ্ন যত বাতাস আছে, অর্থাৎ অধিক পরিমাণ বাতাস এখানে কম্পিত হতে থাকবে এবং এখানে দেখা যাবে শব্দের তীব্রতা বেড়ে যাবে। তাহলে এই যে বেড়ে যাচ্ছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে আরোপিত কম্পন। অর্থাৎ আমি এইটার কম্পন আমি বায়ুতে সঞ্চারিত করছি। তাহলে এইখানে কি হচ্ছে, সেই যে সংজ্ঞা আমরা বলছিলাম যে কোনো আরোপিত পর্যাবৃত্ত স্পন্দন কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হবে, পরবর্তীতে ওই আরোপিত কম্পাঙ্কের সমান কম্পিত হতে থাকবে। তাহলে এই ধরনের কম্পনকে বলা হয় আরোপিত কম্পন। ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, আমরা একটা সরল দোলক, দুইটা সরল দোলক নেব। এই একটা সরল দোলক, এই একটা সরল দোলক। আচ্ছা, এখন এইটারে আমরা এই সরল দোলকটা আমরা একটা রাবারের ফিতার সাহায্যে
আটকাই দেবো এই। এরপর আবার ফিতার সাহায্যে এটারে আমরা বেঁধে দিব। এবং এক সময় এই মনে করি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। তাহলে এ যে দোলকটা নেই, এটারে যদি আমরা একটু টেনে ছেড়ে দিই তাহলে এটা দুলতে থাকবে, এবং আস্তে আস্তে এক সময় দেখা যাবে এটাও তোলা শুরু হয়ে গেছে। তার মানে কি এর যে কম্পন সেটা এটাতে সঞ্চালিত হয়েছে, এবং এক সময় আবার দেখা যাবে কি এইটা থেমে যাবে আর এটা দুলতে থাকবে। তাই দুলতে দুলতে আবার কিছুক্ষণ পরে দেখা যাবে এটা থেমে, এটা দুলতেছে, এটা থেমে যাবে। এইভাবে সে সারাক্ষণ একটা থামবে একটা দুলতে থাকবে। তাহলে এটাও এক ধরনের আরোপিত কম্পন। এরপরে আমরা আসছে অনুনাদ। অনুনাদ, তাহলে অনুনাদ এটাও এক ধরনের কম্পন। কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক, কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্কে যদি সমান হয়, বস্তুটি অধিক বিস্তারে কম্পিত হতে থাকবে। এই ধরনের কম্পনকে বলা হয় অনুনাদ। তাহলে এখানে যে কোনো বস্তু, সেই বস্তু দ্বারা যদি অন্য কোনো বস্তুকে, একদম সহজ ভাষায় যদি আমরা বলি যে একটা বস্তু কম্পন আর একটা বস্তুর কম্পনের সমান যদি হয়, তাহলে বস্তুটা অধিক বিস্তারে কাঁপতে থাকে। অর্থাৎ একটা বস্তু কম্পন দিয়ে যদি আমি আর একটা বস্তুকে কম্পিত করি, তাহলে ওই দুইটা বস্তুর একটা বস্তুর কম্পনের ফলে যদি আর একটা বস্তু আমরা কম্পিত করি, তাহলে বস্তুটা অধিক বিস্তারে কম্পিত হতে থাকবে, এবং তার ফলে কি হবে, এই অনুনাদ পাওয়া যাবে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ এখানে আমরা দিতে পারি। আমরা যদি মনে করি এরকম দুইটা দোলক আমরা দেখাইছি আগে, তাহলে আর চারটা দোলক আমরা দেখাবো। তাহলে এখানে চারটা দোলক আমরা দেখাবো। আচ্ছা, একটা নাম দিলাম আমরা পি, আর একটা দিলাম কিউ, আর একটা দিলাম আর, আর একটা দিলাম এস। আচ্ছা, এখন এই যে প্রথমে আমি এই পি দোলকটাকে আন্দোলিত করব। আচ্ছা, আন্দোলন করার ফলে কিছুক্ষণ পরে দেখা যাবে কিউ দোলকটি আন্দোলিত হবে। তাহলে এই দোলকের আন্দোলন এই দোলকে আন্দোলিত হচ্ছে। তাহলে এই দোলকের যে কার্যকরী দৈর্ঘ্য, এর দোলক কার্যকরী দৈর্ঘ্য দুইটাই সমান, অর্থাৎ দেখা গেছে এর কম্পাঙ্ক আর এই কম্পাঙ্ক দুইজনের সমান। তাহলে এখানে কি হবে, এই দোলক দুইটার জন্য এখানে একটা অনুনাদ সৃষ্টি হবে, অর্থাৎ কিউ দোলকটি অধিক বিস্তারে কাঁপতে থাকবে এই দোলকের জন্য। আর এখানে এর সঞ্চালিত হবে, যেহেতু রবারের সুতা দ্বারা এগুলা আটকানো আছে, সুতরাং এখানে এই যে আর দোলকটা এই দুইটা দোলকের জন্য আন্দোলনের ফলে এই আর দোলকটাও দুলবে এবং এস দোলকটাও দুলতে থাকবে, এবং এরা দুলবে, কিন্তু এখানে কোনো অনুনাদ সৃষ্টি হবে না, কারণ এই কার্যকরী দৈর্ঘ্য বড়, এটার কার্যকরী দৈর্ঘ্য সমান ছোট। তার ফলে কি হবে, এর কম্পাঙ্ক এর সমান হবে না, অথবা এর কম্পাঙ্কের সমান হবে না, অথবা এর কম্পাঙ্কের সমান হবে না। তারপরে এই দুইটা আলোকিত কম্পনে কম্পিত হতে থাকবে। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে অনুনাদ সৃষ্টি হতে গেলে অবশ্যই কি হতে হবে, দুইটা বস্তুরই কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে একটা বস্তুর কম্পাঙ্কে যদি আর একটা বস্তু কম্পিত হয় এবং এই দুইটার কম্পাঙ্ক যদি সমান হয়, তাহলে ওই বস্তুটাই শুধুমাত্র এখানে অনুনাদ সৃষ্টি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দেখি, এবং কিউ দোলককে যদি আন্দোলিত করি, তাহলে কিছুক্ষণ পরে কিউ দোলক আন্দোলিত হবে, আবার কিছুক্ষণ পরে দেখা যায় আর এস দোলকটি আন্দোলিত হয়েছে, কিছুক্ষণ পরে এস দোলকটি দুলতে থাকবে, এবং এক সময় কি হবে, দেখা যাবে এস দোলক থেমে গেছে, এটা দুলতেছে, অথবা এটা দুলতেছে, এটা দুলতেছে, কিছুক্ষণ পরে আবার দেখা যায় যে এটা দুলতেছে, হয়তো একটা থেমে গেছে, এইভাবে পর্যায়ক্রমে দুলতে থাকবে। আমরা যদি একটা উদাহরণ দেই, খুবই সুন্দর একটা উদাহরণ, যে সৈন্যরা যখন মার্চ পাস্ট করে একটা ব্রিজের উপর দিয়ে যায়, একটা ব্রিজেরও একটা ঝুলন্ত ব্রিজ, সেই ব্রিজের কিন্তু কম্পিত হতে হয়, আমরা জানি, আমরা দেখেছিও। তাহলে এই যে ঝুলন্ত ব্রিজ, যেটা আমরা অনেক সময় আমরা যদি কোনো সময় রাঙামাটি বা পার্বত্য চট্টগ্রাম যাই, তখন আমরা কিন্তু আমাদের দেখা আছে যে এখানে ঝুলন্ত ব্রিজ আছে, এবং এই ঝুলন্ত ব্রিজের একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে, কারণ সেই কম্পাঙ্ক নির্ভর করে কার উপরে, ওই যে ব্রিজটা তৈরি হয়েছে যে কাঠ দিয়ে তৈরি বা যে কোনো যে উপাদান দিয়ে তৈরি তার উপরে, তারপরে কত তার লেন্থ কত, এই সমস্ত কিছুর উপরেই ডিপেন্ড করে। এখন এই যে তার একটা নিজস্ব কম্পাঙ্ক আছে, এবং সৈন্যরা যখন একই সাথে মার্চ পাস্ট করে যায়, তখন তারও নিজস্ব একটা কম্পাঙ্ক আছে। তাহলে ওই কম্পাঙ্ক আর তার যে নিজস্ব কম্পাঙ্ক
আর এই ব্রিজের যে কম্পাঙ্ক, ওরা যখন হেঁটে যায় বা মার্চ পাস করে যায়, তখন এদের কম্পাঙ্ক আর ওই ব্রিজের কম্পাঙ্ক এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে কি হবে, ওই ব্রিজটা অধিক বিস্তারে কাঁপতে থাকবে। এমনকি অনেক সময় দেখা যায় যে ব্রিজটা ভেঙেও যেতে পারে। তার জন্য সবসময় একটা জিনিস সবসময় বলা থাকে যে সৈন্যরা যখন এরকম ঝুলন্ত ব্রিজে যাবে, তখন অবশ্যই তারা অনিয়মিতভাবে হেঁটে চলে যাবে। ওখানে তারা নিয়মিতভাবে মার্চ পাস করে যেতে পারবে না। তাহলে এটা আমরা শিখলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের অনুনাদ যে, তার একটা উদাহরণ আমরা দিলাম। আচ্ছা, এরপরে আমরা আসতেছি অনুনাদি বাক্স। আচ্ছা, আমরা যদি মনে করেন একটা বাক্স আঁকলাম বা একটা বাক্স নিলাম, এই বাক্সর মধ্যে আমরা যদি একটা বাক্স এখান থেকে নেই, মনে করি এই একটা বাক্স আমরা নিলাম, এই বাক্স, ধরো এই বাক্সর উপরে আমরা একটা এরকম সুরশলাকা আটকাই দিলাম। আচ্ছা, এখন এই সুরশলাকার যদি আমরা একটা হাতুড়ি দিয়ে আঘাত করি, তাহলে সুরশলাকাটা কম্পিত হতে থাকবে এবং এর ভিতরে, বাক্সের ভিতরে যে বাতাস আছে সেই বাতাসটাও কম্পিত হতে থাকবে এবং দেখা যাবে এর কম্পাঙ্ক আর ওই বাতাসের কম্পাঙ্কটা সবসময় মোটামুটি সমান রাখতে হয়। তার ফলে কি হবে, এখানে অনুনাদ সৃষ্টি হবে। এবং এই থিওরির উপর বেস করেই তোমার গিটার, এস্ট্রাস, তারপরে বেহালা, এই সমস্ত যন্ত্রপাতি গুলা তৈরি করা হয়। এখানেও ঠিক যেমন মনে করো তোমার বেহালার তার, এই তার যখন মানে কম্পিত করে বা হাতে যখন ধরে, তখন দেখা যায় যে তারের কম্পনটা কি হবে, ওই তার ওর ভিতরে, ওই বাক্সের ভিতরে, অর্থাৎ ওই যে এই যেটা বলে মানে বেহালা, সেই বেহালার ভিতরে যে বাক্সের ভিতরে যে বাতাসটা, সেই বাতাসটা আর ওই তারের কম্পাঙ্ক, এই দুইটা যখন সমান হয়, তখন অধিক জোরে শব্দের তীব্রতা বেড়ে যায় এবং শব্দ মানে বেশ জোরে শোনা যায়। এবং এর উপর ডিপেন্ড করে ওই সুরগুলার বিভিন্ন রকম করা যায়। তাহলে এখান থেকে আমরা একটা পেলাম অনুনাদি বাক্স। তাহলে তোমরা অনুনাদি বাক্স কাকে বলে, মুক্ত কম্পন কাকে বলে, আর প্রশ্ন সাধারণত যেভাবে আসে এই ধরনের, মানে এখানে যেগুলো দিলাম আমরা, চারটা জিনিস দিলাম, চারটা সংজ্ঞা তোমাদের আসতে পারে, সেগুলো তোমরা পড়বা, যেটা জ্ঞানমূলক বললাম। আর একটি অনুধাবন প্রশ্ন যেটি আসতে পারে যে অনুনাদ একটি বিশেষ ধরনের পরবশ কম্পন, এটা একটা জিনিস। অথবা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে সকল আরোপিত কম্পন অনুনাদ নয়, কিন্তু সকল অনুনাদই আরোপিত কম্পন। অর্থাৎ এখানে আমরা অনুনাদ আর পরবশ কম্পন এই দুইটা সংজ্ঞা দিলেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। কারণ আমরা জানি কি যে এই আরোপিত কম্পন কি, দুইটা বস্তুর কম্পাঙ্ক সমান হবে না, কিন্তু অনুনাদে যে বস্তুটা মনে করো দুইটা বস্তুরই কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে আমরা যদি জাস্ট সংজ্ঞাটা দিয়ে দিই, তাহলে সংজ্ঞার ভিতরেই তোমার অ্যান্সারটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নটা এখানে পেলাম, দুই ধরনের প্রশ্ন আসবে। যেমন মনে করো জ্ঞানমূলক, মুক্ত কম্পন, আরোপিত কম্পন, অনুনাদ এবং অনুনাদি বাক্স, এই চারটা তোমার জ্ঞানমূলক। আর অনুধাবন একটা, অনুনাদ একটি বিশেষ ধরনের পরবশ কম্পন অথবা সকল অনুনাদি পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ অথবা আরোপিত কম্পন অনুনাদ নয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে এই প্রশ্নটা যদি আমরা অ্যান্সার করি, তাহলে আমরা দুইটা জিনিস আমরা দেখবো, একটা হচ্ছে আরোপিত কম্পন কাকে বলে, একটা হচ্ছে অনুনাদ কাকে বলে। এই দুইটা সংজ্ঞা দিলেই এটার অ্যান্সার পাওয়া যাবে। তাহলে আরোপিত কম্পন আমরা জানি কি, যে কোনো বস্তুর উপর আরোপিত পর্যায়িত স্পন্দন কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক কম্পাঙ্কের সমান না হলে বস্তুটি কি হবে, বস্তুটি অনিয়মিতভাবে কম্পিত হতে থাকবে, অবশেষে এটি বস্তুর নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে হবে। তাহলে এটারে বলা হয় আরোপিত কম্পন। আর অনুনাদ হচ্ছে কি, কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক বস্তুর উপর আরোপিত কম্পাঙ্কের সমান হলে বস্তুটি অধিক বিস্তারে কাঁপতে থাকে, তাহলে এটারে বলা হয় অনুনাদ। অর্থাৎ যে বস্তু দ্বারা কম্পিত হবে তার কম্পন আর ওই বস্তুর কম্পন এই দুটো যদি সমান হয়, তাহলে সেটা হচ্ছে অনুনাদ। আর এইটা হচ্ছে কি, যদি বস্তুর কম্পন এবং যে বস্তু আরোপিত সেই বস্তুর কম্পাঙ্ক দুটো যদি অসমান হয়, তাহলে সেখানে আমরা পাবো আরোপিত কম্পন অথবা পরবশ কম্পন। তাহলে এটা আমরা শিখলাম যে অনুনাদ একটি বিশেষ ধরনের পরবশ কম্পন অথবা সকল অনুনাদই পরবশ অথবা আরোপিত কম্পন, কিন্তু সকল পরবশ অথবা আরোপিত কম্পন অনুনাদ নয়।
তাহলে আমরা আজকে এই 3টা জিনিস এই এই অনুধাবন এবং এই 4টা জ্ঞানমূলক প্রশ্ন শিখলাম। আগামীতে আমরা পরবর্তীতে যা আছে শব্দের তীব্রতা, তরঙ্গের তীব্রতা, এটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। তোমরা পরবর্তী লেকচার নম্বর 2 এটা তোমরা ক্লাস করবা, যা দরকার। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।